হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা শুনবে দুটো অবাক করা ঘটনা, যে দুটো ঘটনাই তোমাদের নাড়িয়ে দেবে, তোমাদের ভাবতে বাধ্য করবে যে এমনও কি হয়, এমনও কি হওয়া পসিবল। সত্যি বলতে এই পৃথিবীতে এমন কিছু হয় যেগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে, সেগুলো আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। যেমন এই ঘটনা দুটো শোনার পর আমারও বিশ্বাস করতে কষ্ট হয়েছিল। সত্যি কথা বলতে আজকে তোমরা একটা অন্য ঘটনা শুনতে চলেছ, তোমরা জাস্ট কেঁপে যাবে। তো আর একদম কথা বাড়াবো না, তোমরা হেডফোনটা গুজে নাও, চুপটি করে বসে পড়ো। এখন আমরা জাস্ট ভূতের রাজ্যে পাড়ি দিতে চলেছি। তোমরা কিন্তু সিট বেল্ট বেঁধে নিও, নাহলে ছিটকে যেতে পারো। চলো এবার আমরা চলে যাই ভূতের রাজ্যে। আমার নাম অভিক ভট্টাচার্য, আমি কন্যাগড়ে থাকি। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করতে চলেছি এটা একদম সত্যি ঘটে যাওয়া একটা ঘটনা। দুই বন্ধু অর্ক দাস এবং সঞ্জয় সাহা, এরা কলেজের পড়াশোনা শেষ করার পরে চাকরির জন্য চেষ্টা না করে দুই বন্ধু নিজেরাই তাদের বাড়ির সামনে একটা ভাতের হোটেলের ব্যবসা শুরু করে। এবং তাদের ব্যবসায় এতটাই লাভ হতে থাকে যে অর্ক সঞ্জয়কে বলে, শোন রে, আমরা এই ভাতের হোটেলটা যেমন চালাচ্ছি চালাই, তাছাড়াও বিভিন্ন তীর্থস্থানে ভাতের হোটেলের সাথে গরিব মানুষেরা যাতে কম টাকায় থাকতে পারেন তাদের কথা ভেবেই গেস্ট হাউস তৈরি করলে কেমন হয় বলতো। তখন সঞ্জয় অর্ককে বলে, এই গেস্ট হাউস করতে কত টাকা লাগতে পারে তোর কোনো ধারণা আছে? সঞ্জয়ের কথার উত্তরে অর্ক বলে, আমরা উত্তর কলকাতার ছেলে, আমরা কখনো হারতে শিখিনি। আমরা কোন পাড়ার ছেলে ভুলে গেছিস? আমরা স্বামী বিবেকানন্দের পাড়ার ছেলে। স্বামী বিবেকানন্দ কি বলতেন? ওঠো, জাগো আর ঘুমিও না। তাই বলি কি, চুপ করে হাত গুটিয়ে বসে না থেকে একটা ঝুঁকি নিয়েই দেখি না, সমস্ত কাজেই তো ঝুঁকি আছে। তখন সঞ্জয় বলে, অর্ক, তুই যা ভালো বুঝিস তাই কর, তোর সাথে আমি সব সময় আছি এবং থাকব। তখন অর্ক বলল, সঞ্জয়, আমি হাওড়া থেকে বর্ধমান যাওয়ার ট্রেনের টাইম টেবিলটা দেখে আসলাম। বেলা 12টার সময় যে ট্রেনটা হাওড়া থেকে ছাড়ে সেটা বর্ধমান পৌঁছতে মোটামুটি 2-2:30 বেজে যায়, এবং বর্ধমান স্টেশন থেকে 5:30টায় রামপুর যাওয়ার ট্রেন। সেই মতো পরের দিন সকাল 11:30টায় হাওড়া স্টেশনে এসে পৌঁছায় অর্ক আর সঞ্জয়। সময় মতো হাওড়া বর্ধমান লোকাল ট্রেনে উঠে বসল দুই বন্ধু। ট্রেন হাওড়া থেকে ছাড়ল ঠিক 12:01। পুঁ করে হর্ন দিয়ে আস্তে আস্তে হাওড়া স্টেশনকে পেছনে ফেলে ছুটে চলল ট্রেন। গ্যালোপিন ট্রেন হওয়ায় শ্রীরামপুর স্টেশনে ট্রেন দাঁড়ায় এবং তারপর সমস্ত স্টেশন পার করে একে একে এবং ধানক্ষেতের পাশ দিয়ে ট্রেন গিয়ে পৌঁছায় বর্ধমান স্টেশনে 2:30। তারপর বর্ধমান স্টেশনে নেমে খাওয়া দাওয়া করে স্টেশনে একটু বিশ্রাম নিয়ে 5:30টায় বর্ধমান থেকে রামপুরহাট যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে বসে দুই বন্ধু এবং ট্রেন ছেড়ে দেয়। ট্রেন একের পর এক স্টেশনকে পেছনে ফেলে এগিয়ে চলে। আস্তে আস্তে সন্ধ্যা নামে এবং অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলে। ট্রেনের বাইরে অন্ধকারের মধ্যে জোনাকি পোকারা মিটমিট করে আলো দিচ্ছে। সঞ্জয় অর্ককে বলছে, ট্রেনের বাইরেটা দেখ রে, কি অপূর্বই না লাগছে দেখতে, তাই না? ট্রেন যখন সশব্দে কোপাই নদীর ওপরের ব্রিজটা পার হচ্ছিল সেই সময় একটা ফটাস করে শব্দে ট্রেনের ভেতরের সমস্ত লাইট নিভে গেল এবং প্রচুর জোনাকি পোকা ট্রেনের সামনে এসে আলো দিতে লাগলো। ট্রেন কিন্তু থামেনি। কিছুক্ষণের মধ্যেই আবার ট্রেনের লাইট জ্বলে উঠল। জোনাকি পোকাগুলো আবার দূরে সরে গেল। ট্রেন যদি থেমে যেত তাহলে হয়তো জোনাকি পোকাগুলো ট্রেনের কামরার ভেতরে ঢুকে যেত। ট্রেনের গতি এতটাই বেশি ছিল যে ট্রেনের ভেতরে ঢুকতে পারেনি জোনাকিগুলো। ট্রেনের লাইটগুলো জ্বলে যাওয়ার পরেও দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে দিয়ে যতক্ষণ ট্রেন ছুটে চলে জোনাকি পোকাগুলোকেও দেখা যায়। অবশেষে ট্রেন রামপুরহাট স্টেশনে রাত্রি 9:30 এসে পৌঁছালো। তখন অর্ক ও সঞ্জয় ট্রেন থেকে নেমে টিকিট হাতে নিয়ে এগিয়ে চলে গাড়ি ধরার জন্য। ওভারব্রিজ দিয়ে উঠে নেমে আসে 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে একজন টিকিট পরীক্ষক ছিলেন। অর্ক তাকে টিকিট দেখাতে এগিয়ে যায়। তখন টিকিট পরীক্ষক বলেন, টিকিট দেখাতে হবে না, আমরা বুঝি কে টিকিট কেটেছে আর কে কাটেনি। যাই হোক, বেশ কিছুক্ষণ পর
অটো এসে দাঁড়ালো রামপুরহাট স্টেশনের অটোর লাইনের সামনে। তখন অটোতে অর্ক সঞ্জয় তাড়াতাড়ি করে উঠে বসল। সে অটোতে ঠাসাঠাসি করে লোক নিল এবং সঙ্গে সঙ্গে অটোটা ছেড়ে দিল। অটোর সমস্ত যাত্রীরা একসঙ্গে বলে উঠল, জয় মা তারা। অটো সশব্দে ছুটে চলল তারাপীঠের দিকে, রামপুরহাট রেল স্টেশনকে পেছনে ফেলে রেখে। অবশেষে অটোটা তারাপীঠে গিয়ে পৌঁছালো রাত 11:30টার সময়। অর্ক ও সঞ্জয় কোনো হোটেল বুক করে না আসায় কোনো হোটেলে রাত্রি কাটাতে পারল না। অবশেষে বাধ্য হয়েই তারাপীঠ মহাশ্মশানের পাশে একটা পোড়ো বাড়িতে আশ্রয় নেয় রাত্রি কাটানোর জন্য। ওই পোড়ো বাড়িটা আসলে ছিল এক ইংরেজ সাহেবের। সেই ইংরেজ সাহেব মারা যাওয়ার পরে ওই বাড়িটি একটি অতিথিশালা তৈরি করা হয়। সে অতিথিশালার ভেতরে অসংখ্য ছোট ছোট ঘর এবং ঘরের বাইরে বারান্দার মতো করা আছে। দ্বিতল বিশিষ্ট অতিথিশালার একপাশে প্রবাহিত দ্বারকা নদী এবং একপাশে মহাশ্মশান। অতিথিশালার ঘরের সঙ্গে লাগোয়া কোনো বাথরুম নেই। যদি কাউকে রাত্রিবেলায় বাথরুম করতে যেতে হয় তাহলে উঠোন পেরিয়ে দূরে বাথরুমে যেতে হয়। অতিথিশালার ঢোকার মুখে একজন বুড়ো লোক খাতা নিয়ে বসে থাকেন। কোনো অতিথি এলে তার নাম ঠিকানা লিখে রাখে এবং ঘরের চাবিটা দিয়ে দেয় আর বলে, রাত্রিবেলায় বাইরে কোনো শব্দ শুনলে ঘর থেকে যেন বের হবেন না। দুই বন্ধুকে যথারীতি একই কথা বলেছেন ওই বৃদ্ধ লোকটি। অতিথিশালার সমস্ত ঘর ভর্তি হয়ে যাওয়ায় 14 নম্বর ঘরে দুই বন্ধুকে থাকতে দেয় ওই বুড়ো ভদ্রলোকটি। বুড়ো ভদ্রলোকটিকে দেখতে অনেকটা ভূতের মতন। চোখে হাই পাওয়ারের চশমা, দাঁতটা বেশ অনেকটাই উঁচু, সামনের দিকে বেরিয়ে আছে। দুই বন্ধুর সারাদিনের ধকলের পর ঘুমানোর তোড়জোড় করে দরজাটা ভালো করে আটকে ঘুমিয়ে পড়েছিল। এমন সময় সঞ্জয়ের মনে হলো একটা লোমশ হাত সঞ্জয়ের গলা টিপছে এবং সে হাত পা নড়াতে পারছে না। অর্ক প্রথমে সঞ্জয়কে ধাক্কা মেরে ঘুম থেকে তুলে দেয়। অর্ক মনে করে সঞ্জয়ের স্লিপ প্যারালাইসিস রোগ হয়েছে, তাই এরকম সঞ্জয়ের হয়েছে। অর্ক সঞ্জয়ের তড়িঘড়ি ঘুম ভাঙিয়ে লাইট জ্বালিয়ে দেখে সঞ্জয়ের গলায় গলা টেপার দাগ। তখন সঞ্জয় বলে, একটা লোমশ হাত, বলেই অজ্ঞান হয়ে যায়। তখন অর্ক সঞ্জয়ের চোখে মুখে জল ছিটিয়ে দিতেই সঞ্জয় চেতনা ফিরে পায় এবং ভয়ে ভয়ে বলে, একটা বড় বড় লোমযুক্ত লোমশ হাত রে আমার গলাটা টিপে ধরেছিল। অর্ক, তুই যদি আমায় ঠিক সময় না ডাকতি রে, আজ মনে হয় আজ শেষ হয়ে যেতাম রে। তখন অর্ক বলে, আমরা তারা মায়ের স্থানে এসেছি, তিনিই তোকে আমার মারফত রক্ষা করেছেন। চল এখান থেকেই তারা মাকে আমরা প্রণাম জানাই। পরের দিন ভোর হতে না হতেই ওই বুড়ো ভদ্রলোকটি 14 নম্বর ঘরের সামনে এসে জিজ্ঞেস করলেন, আপনারা রাতে কোনো ভয় টয় পাননি তো? তখন সঞ্জয় ও অর্ক বলে, কেন বলুন তো? তখন বুড়ো লোকটি বলে, না না এমনি। দুই বন্ধু যখন প্রশ্ন করে চেপে ধরে ওই বুড়ো ভদ্রলোককে, তখন জেরা করার ফলে বলেন, এই ঘরে একজন খ্রিস্টান ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে এবং ওর বাবা মা ওর লাশটিকে কবর দিতেও দেননি, এমনকি পুলিশেও কিছু জানাননি। ওই ছেলেটার মৃতদেহকে কাফেনের মধ্যে দিয়ে তারাপীঠ মহাশ্মশানের এক তান্ত্রিককে নিয়ে সেই মৃত শরীরের ভেতরে প্রাণের সঞ্চার করিয়ে বাঁচানোর চেষ্টা করে, তবে তারা ব্যর্থ হয়। প্রাণের সঞ্চার করতে পারেনি ঠিকই, কিন্তু একটা নরপিশাচে পরিণত করে ওই খ্রিস্টান ছেলেটির মৃতদেহটিকে। প্রতি অমাবস্যার রাতে সেই কাফেন থেকে বেরিয়ে কাউকে না কাউকে একটা মেরে ফেলবেই। আর ওই মৃত ছেলেটার বাবা কিছুদিন পর পর এসে দেখে যায় ওই ছেলেটির লাশকে এবং আমাকে টাকা দিয়ে যায় ওই কাফেনটা রক্ষণাবেক্ষণ করার জন্য। এই ঘটনা শুনে অর্ক ও সঞ্জয় বলে, কালকে রাতে কি ঘটনা ঘটেছিল আমাদের সাথে? অর্ক বলে উঠল, একটা লোমশ হাত আমার বন্ধু সঞ্জয়ের গলার টিপে ধরে মেরে ফেলতে চেয়েছিল। ঠিক সময় আমার ঘুমটা ভাঙে এবং আমি ওকে ঘুম থেকে জাগাই, তাতেই এবং তারা মায়ের আশীর্বাদে ওর প্রাণ বেঁচেছে। আমরা এক্ষুনি ওই কাফেনবন্দি লাশটাকে কবর দেব। তখন ওই বুড়ো লোকটি বলে বসল, সেটা করা সম্ভব না। আমরা অনেকবার ওই লাশটাকে কবর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কবর দেওয়ার পরেও কাফেন শুদ্ধ লাশ আবার 14 নম্বর ঘরে খাটের নিচে ওই জায়গায় ফিরে আসে। আমরা ওই 14 নম্বর ঘরটা তালা বন্ধ করেই রাখি, কিন্তু নিজে থেকেই তালা খুলে যায়। একদিন রাত্রে
ঘর থেকে বিকট ও নানান রকম শব্দ শোনা যায়। আর প্রতি অমাবস্যার রাতে কারোর না কারোর মৃত্যু ঘটবেই ওই অতিথিশালায়। হয় কোনো কুকুর, হয় কোনো বিড়াল, হয় কোনো মুরগি বা কোনো মানুষের লাশ পড়ে থাকতে দেখা যায়। আপনারা এই অমাবস্যার রাতে এলেন। বুড়ো লোকটা কথাটা শেষ করার আগেই অর্ক বলে বসল, তাই জন্যই আমাদের পাঠা বলি করার জন্যই ঘরে পাঠিয়েছিলেন, তাই তো? আমরা তারাপীঠে একটা বিশেষ কাজ করতে এসেছি। একটা জমি কিনে তাতে একটা গেস্ট হাউস বানাবো, যেখানে গরিব মানুষেরাও অল্প টাকায় থাকতে পারবে। এই কথা শুনে বৃদ্ধ লোকটি বলেন, মুন্ডুমালিনী তলার কাছে একটা খালি জমি আছে। সেই জমির মালিকের সাথে কথা বলিয়ে দিচ্ছি এবং আপনারা আপনাদের সাধ্যের মধ্যে হলে কিনে নেবেন। চলুন তবে যাওয়া যাক। জমির মালিকের সাথে কথা বলে খুব অল্প টাকায় জমিটা কিনে নেয় অর্ক ও সঞ্জয়। খুব অল্প দিনের মধ্যে গেস্ট হাউস নির্মাণের কাজও শুরু হয় এবং অর্ক ও সঞ্জয় বলে, ওই কাফেনবন্দি পিশাচের গলা টেপা আমরা বার করছি। এই বলে দুই বন্ধু তারাপীঠ মহাশ্মশানে যায় এবং মহাশ্মশানের মহাশক্তিশালী এক তান্ত্রিককে নিয়ে যায় অতিথিশালায় এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে ঘরটা দেখিয়ে দিয়েই সেখান থেকে সরে যায়। তখন সেই শক্তিশালী তান্ত্রিক যজ্ঞ শুরু করে এবং মৃতদেহের ভেতরে বন্দি থাকা পিশাচের আর্তনাদ শোনা যায়। বিশেষ প্রক্রিয়ায় ওই পিশাচের আত্মার মুক্তি দিয়ে কবর দিয়ে দেয় সেই পচা গলা মৃতদেহকে। ওই তান্ত্রিক বলে, ওই মৃতের বাবা যেটা করিয়েছিল তার একমাত্র সন্তানকে বাঁচানোর জন্য, সেটা করে কখনোই মৃত মানুষকে বাঁচিয়ে তোলা সম্ভব নয়, বরং একটা পিশাচ তৈরি করেছিলেন। আমি ওই শরীরের মধ্যে বন্দি থাকা পিশাচকে শরীর থেকে বের করে মুক্তি দিলাম। এবার আর ওই মৃতদেহ কবর থেকে উঠে আসতে পারবে না। এরপর থেকে অতিথিশালায় আর কোনো অলৌকিক ঘটনা আর ঘটেনি। এই ঘটনা ঘটার কয়েক মাসের মধ্যেই গেস্ট হাউস তৈরি সম্পূর্ণ হয় এবং অর্ক ও সঞ্জয় গেস্ট হাউসকে দেখাশোনা করার জন্য লোক ঠিক করে আসে। দুই বন্ধু মাঝে মধ্যে তারাপীঠে গিয়ে গেস্ট হাউস থেকে টাকা পয়সা নিয়ে আসেন এবং জিজ্ঞাসা করেন গেস্ট হাউসের কর্মীদের বেতন ঠিক সময় মতো পাচ্ছেন কিনা গেস্ট হাউসের ম্যানেজারের কাছ থেকে। এভাবেই দুই বন্ধু ভালোভাবে বিভিন্ন তীর্থস্থানে গেস্ট হাউস তৈরি করে এবং চারিদিকে তাদের নাম ছড়িয়ে পড়ে। এই ছিল ঘটনা। এটা সবার অবিশ্বাস হতে পারে, কিন্তু তারাপীঠে এমন কিছু রহস্য আছে যেটা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। সত্যি বন্ধুরা, আমরা খুব একটা ইন্টারেস্টিং ঘটনা শুনলাম। সত্যি তারাপীঠে এমন কিছু রহস্য আছে যেটা আমরা কোনোদিনই সাধারণ মানুষ ছুঁতে পারবো না, ইভেন ছুঁতে গিয়ে তার ধারে পাশেও পৌঁছাতে পারবো না। এরকম অনেক ঘটনা আমি পার্সোনালি তারাপীঠের শুনেছি, যেগুলো হয়তো এরকম ওপেন প্ল্যাটফর্মে বলা যায় না, বললে সমস্যা হতে পারে, তাই জন্য তোমাদের শোনানো হয় না। কিন্তু সত্যি তারাপীঠের এরকম রহস্য আমি অনেক শুনেছি। যাই হোক, আর কথা বাড়াবো না। তোমরাও যদি এরকম ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের টিমের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি করো না, তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আর একটা কথা, এখানে সবার ঘটনাই শোনানো হয়, সেটা হোক না হাতে লেখা, সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা, এখানে সব কিছুই গ্রহণযোগ্য। আর হ্যাঁ, একটা বিশেষ কথা, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করো না তারা এগুলোকে এন্টারটেনমেন্ট হিসেবেই ধরে নাও। চলো এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো দাদা ভাই, আমি মুর্শিদাবাদের রেজিনগর থেকে শাহজাহান আবারও চলে এলাম নতুন একটা ঘটনা নিয়ে। কেমন আছেন আপনি? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি চাই যে আপনি এভাবেই সারা জীবন ভালো থাকুন। অনেক শুভকামনা রইল আপনারও আমাদের ভৌতিক কথা পরিবারের জন্য। দাদা ভাই, আজকে নতুন একটা ঘটনা বলবো, একজন সমকামী ব্যক্তির ঘটনা। আশা করি এরকম ঘটনা আপনি মনে হয় আগে কখনো শোনেননি। তো আর কিছু বলবো না, একেবারে ঘটনায় চলে আসি। আমি এখানে গ্রামের নামটা বললাম না, পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় তার জন্য। ঘটনাটা ঘটেছে প্রায় 1 মাস মতন হবে। ঘটনাটা ঘটেছিল আমার একটা ফ্রেন্ডের প্রতিবেশী ভাইয়ের সাথে, যার সাথে ঘটেছিল তার নাম নীল। দাদা ভাই, এখানে নীলকে আমি দাদা বলেই সম্বোধন করছি। নীলদার বয়স হবে ওই 20 কিংবা 22। একজন সমকামী
ও একটু অলস প্রকৃতির, কাজকর্ম কিছুই করতো না। সারাদিন ঘুমোতো আর রাত হলেই বাড়ি থেকে বের হয়ে যেত দেহ ব্যবসার কাজে। কাজ করতে হবে বলে এসব করে টাকা ইনকাম করত। নীল দাদার বাড়ির লোকেরা এই ব্যাপারটা জানতো। ওরা দাদাকে বারণও করত, মারধরও করত সে যাতে এসব নোংরা কাজকর্ম বন্ধ করে। তাও সে কারো কথা শুনত না। তার বাড়ির লোকেরা অনেকবার চেয়েছে তাকে এসব কর্মকাণ্ড থেকে বার করতে, কিন্তু সে কারোর কথা মানত না। তার বাড়ির লোকেরা তাকে জোর করলে বলতো সে আত্মহত্যা করবে, এমন হুমকি দিত। তাই আর কেউ কিছু বলতে যেত না। নীলদাদা অনেকবার ধরা পড়েছে এসব নোংরা কাজ করতে গিয়ে পাড়ার লোকেদের কাছে। পাড়ার লোকেরা তাকে ছিছি করত, কিন্তু তাতে তার কোনো যায় আসতো না। লোকজন নীলদাদাকে দেখে যতটা ঘৃণা করত, সে আরও বেশি বেশি করে এসব কাজ করত। সব তো ঠিকই ছিল, কিন্তু নীলদাদার সাথে একদিন ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। রোজ দিনের মতোই নীলদাদা সারাদিন ঘুমিয়ে সন্ধেবেলায় বাড়ি থেকে বেরিয়ে গেল। অনেক রাত হয়েছে, কিন্তু সেদিন নীলদার কোনো খবর নেই। সে প্রতিদিন 11টার মধ্যে বাড়িতে ফিরে আসে, কিন্তু সেদিন আর বাড়ি ফিরছে না। সে যতই নোংরা কর্মকাণ্ড করে বেড়াক না কেন, মায়ের মন তো চিন্তা করবেই। তার মা অনেক চিন্তা করে যে কেন সে বাড়ি ফিরছে না। সে তো এমন করে না। অনেক রাত হয়ে গেল, তাও সে বাড়ি ফিরছে না দেখে তার মা তার জন্য অপেক্ষা না করে এবার ঘুমোতে চলে যায়। পরের দিন সকালবেলায় খবর আসে যে নীলদাদা আর বেঁচে নেই, সে মারা গেছে। পাড়ার একটা ছেলে তাদের বাড়িতে এসে বলেছে সে নাকি একটা ঝোপের ভেতরে মরে পড়ে আছে। তার সারা শরীর উলঙ্গ, গায়ে কোনো জামা কাপড় নেই, আর সে ঝোপের ভেতরে মরে পড়ে আছে। আর যে ঝোপের ভেতরে মরে পড়ে আছে সেটা কোনো সাধারণ ঝোপ না, সেটা কবরস্থানের ওপর। নীলদার মা কান্নাকাটি করতে করতে গিয়ে দেখে যে সত্যি সে মরে পড়ে আছে, আর তার সারা শরীর উলঙ্গ এবং কবরের ওপর মরে পড়ে আছে। গ্রামের লোকেরা অনেক চিন্তাভাবনা করে যে কী এমন ঘটেছিল যে এমন অবস্থায় মরে পড়ে আছে, কিন্তু কেউ বুঝতে পারে না সেদিন তার সাথে আসলে কি ঘটেছিল। তারপর নীলদাকে বাড়িতে আনা হয়। ইসলামিক ধর্মবিধি মেনে সব কিছু করে কবর দেওয়া হয়। নীলদাদা নোংরা কর্মকাণ্ড করে বেড়াতো বলে মসজিদের ইমাম তার জানাজা পড়তে চাইছিল না। তার বাড়ির লোকেরা অনেক কান্নাকাটি এবং পায়ে ধরার পর অবশেষে তার জানাজাটা পড়ানো হয়। তাকে মাটি দিতেও সেরকম কোনো লোক যায়নি, তার পরিবারের মানুষ কটাই গিয়েছিল। অবশেষে তার মৃত্যুর কাজ সম্পূর্ণ হয়। নীলদার মৃত্যুর 1 সপ্তাহর মতো সব কিছু ঠিকই ছিল। একদিন রাতে নীলদা তার মায়ের স্বপ্নে আসে আর কান্না করতে করতে বলে, মা মা আমি ভালো নেই মা, আমি অনেক কষ্টে আছি মা, আমাকে বাঁচাও, আমি আর এসব সহ্য করতে পারছি না। নীলদার মা বলে, তুই কিভাবে মরলি এবং কবরের উপর পড়েছিলিস কেন? তখন নীলদা স্বপ্নেই সব কিছু বলে, সেদিন তার সাথে কি ঘটেছিল এবং আরও বৃত্তান্ত। সেদিন সন্ধেবেলা বেরিয়ে সে তার সঙ্গীর সাথে গিয়েছিল সেই কবরস্থানে, কিন্তু সে বুঝতে পারেনি যে সেটা কবরস্থান। হঠাৎ তার কানে একটা ভয়ঙ্কর রাগী গলায় ডাক আসে। তখন নীলদা পেছনে ফিরে দেখে একটা বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে। তার মুখ ভর্তি বড় বড় দাড়ি, মাথায় একটা টুপি পরা আর গায়ে জড়ানো একটা সাদা কাপড়। চোখ দিয়ে যেন তার আগুনের ফুলকি ঝরছে। সে গোঙাতে গোঙাতে বলছে, তোদের এত বড় সাহস, তোরা আমার থাকার জায়গায় এসেছিস? তোরা দেখতে পাচ্ছিলি না এটা একটা কবর? জায়গাটা অপবিত্র করে দিলি। আমি এখানে নামাজ পড়ছিলাম আর তোরা দুজন মিলে আমার নামাজ ভঙ্গ করে দিলি। এর পরিণাম তোদের দুজনকে ভুগতে হবে। আমি কাউকে ছাড়ব না, আগে তোকে শেষ করব, তারপর আরেকটাকে। এই বলে সে নীলদাদার গলাটা টিপে ধরে এবং এক পর্যায়ে সে মারা যায়। তার মা কাঁদতে কাঁদতে তার সন্তানকে বলে, তোকে আমার ঘেন্না হয়। নীলদা বলে, বিশ্বাস করো মা, আমি বুঝতে পারিনি ওটা কবর। আমি যদি জানতাম তাহলে কখনোই যেতাম না ওখানে। তখন নীলদার মা বলেন, তুই যেমন পাপ করেছিলি তেমন পাপের শাস্তিও পেলি। আমাকে কেন বলতে এসেছিস তুই যে তুই ভালো নেই? আর কোনোদিনও আসবি না আমার কাছে। নীলদা কান্না করতে করতে চলে যায়। তারপর হঠাৎ করে নীলদার মায়ের ঘুমটা ভেঙে যায়। দাদা, ঘটনাটা যদি এখানেই শেষ হয়ে যেত হয়তো ভালো হতো, কিন্তু এবার ঘটল আসল ঘটনা। নীলদা রোজ তার বাড়ির লোকেদের স্বপ্নে আসতো আর বলতো
তার কষ্টের কথা, যে সে মৃত্যুর পরেও শান্তি পায়নি, কিন্তু কেউ তার কথা শুনত না। একদিন সন্ধেবেলায় নীলদার বোন টিউবওয়েলে পানি আনতে গিয়েছে। দাদাভাই, এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছি যে নীলদাদারা ছিল 3 ভাই বোন। নীলদা ছিল তার বাবা মায়ের দ্বিতীয় সন্তান। তোর বোন জল আনতে গিয়ে দেখে যে বাড়ির পাঁচিরে নাকি তার ভাই বসে আছে, সারা শরীর উলঙ্গ, হাতে কি যেন ধরে আছে, সেগুলো বাড়ির দরজার দিকে ছুঁড়ে মারছে এবং তার বোনের দিকে তাকিয়ে জোরে জোরে বিশ্রী গলায় হাসছে আর বলছে, কিরে কিরে, চিনতে পারছিস তো আমি কে? হ্যাঁ, আমি তোদের জম ফিরে এসেছি রে। কত বললাম তোদেরকে যে আমি ভালো নেই, ভালো নেই, আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কিন্তু তোরা বোঝার চেষ্টা করলি না। এইবার দেখবি আমি কি করি তোদের সবাইকে আমি আমার সাথে নিয়ে যাব। এই বলে নাকি আরও জোরে জোরে চিৎকার করে হাসতে লাগে। এই দৃশ্য দেখার পর নীলদাদার বোন নিজেকে ঠিক রাখতে পারে না, অনেক জোরে জোরে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। নীলদার বোনের চিৎকারের আওয়াজ শুনে নীলদার ভাই আর মা এসে দেখে যে তার বোন উঠোনে পড়ে আছে অজ্ঞান অবস্থায়। তারপর তাকে ঘরে নিয়ে যায়। জ্ঞান ফেরার পর নীলদার মা তার বোনকে জিজ্ঞেস করে যে কি হয়েছিল তাদের সাথে, সে এত জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গিয়েছিল কেন। তখন নীলদার বোন সব ঘটনা খুলে বলে যে তার সাথে যা যা হয়েছে। তখন নীলদাদার বড় ভাই তাদের বোনকে বলে, তুই বলেছিলিস না নীল নাকি দরজার দিকে কি ছুঁড়ে ছুঁড়ে মারছিল, কিন্তু কই, আমরা তো কেউই কিছু দেখতে পেলাম না। তখন নীলদার বোন অনেক কান্নাকাটি করতে করতে বলে, আমি সত্যি কথাই বলছি, আমি সত্যি দেখেছি ভাইকে, ও এসেছিল আর আমাকে অনেকবার শাসিয়ে গেছে যে ওই আমাদের কাউকে ছাড়বে না, সবাইকে মেরে ফেলবে। তখন নীলদার মা অনেক কান্নাকাটি করে। আর একদিন রাতের ঘটনা, নীলদার বড় ভাই ঘুমোচ্ছে, তো উনি বলছেন ওনার পা যেন কেউ বারবার জিভ দিয়ে চাটছে। উনি ঘুম ভেঙে তাকিয়ে দেখছেন যে পায়ের গোড়ায় কে যেন বসে আছে। তারপর উনি ঘরের লাইট জ্বালিয়ে দেখছেন যে কেউ নেই। আবার লাইট বন্ধ করে দিলে মনে হচ্ছে কেউ যেন বসে আছে। এরকম ঘটনা বারবার হতে লাগলো। উনি যতবার ঘুমোচ্ছেন ততবার মনে হচ্ছে যে ওনার পা যেন কেউ চাটছে। উনি আর ঘরের লাইট বন্ধ করেন না। 3-4 ঘন্টা এরকম হওয়ার পর উনি দেখেন যে ওনার ঘরের সানসাইডে তার ছোট ভাই বসে আছে পা ঝুলিয়ে। আর তার কি অবস্থা, তার গায়ে কোনো জামা কাপড় নেই। নীলদা তার বড় ভাইকে ভয়ঙ্কর গলায় হাসতে হাসতে বলে, কিরে, চিনতে পারছিস আমায়? বেঁচে থাকতে তো আমাকে কোনো শান্তি দিসনি, তোদের জন্য আমি শান্তিতে বাঁচতে পারিনি, নিজের মতো চলাফেরা করতে পারিনি, কিন্তু এবার তো আর আমাকে কেউ আটকাতে পারবি না, আমার যা ইচ্ছে আমি তাই করব। এই বলে সে আরও জোরে জোরে হাসতে লাগে। কি ভয়ঙ্কর ও বিভৎস লাগছে দেখতে তাকে। তখন নীলদা ওপর থেকে লাফ দিয়ে তার বড় ভাইয়ের গলাটা টিপে ধরে আর গঙ্গাতে গঙ্গাতে বলে, দেখ 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 কেমন লাগে, এবার দেখ, খুব কষ্ট দিয়েছিস না আমায়, হ্যাঁ, এবার তার শোধ নেব, দেখ দেখ। তারপর নীলদাদার বড় ভাই অনেক জোরে জোরে চিৎকার করে ওঠে। ওনার চিৎকারের শব্দ শুনে পাশের ঘর থেকে নীলদার বাবা মা এসে দেখে যে তাদের বড় ছেলে নিজেই নিজের গলা টিপছে আর গোঙাচ্ছে। তারা এসে যেই ওর গায়ে হাত দেয় অমনি মনে হলো সে হাঁপ ছেড়ে বাঁচল। নীলদার মা জিজ্ঞেস করে যে কী হয়েছে রে, এরম করছিস কেন? তখন সে সব কিছু বলে কি কি ঘটেছে। এমন করতে করতে রোজ উৎপাত বেড়ে যেতে লাগলো নীলদার। নীলদা প্রতিদিন বাড়ির সবাইকে বিরক্ত করত। পুরো বাড়িতে নোংরা নোংরা জিনিস পড়ে থাকত, বাড়ির কাউকে শান্তিতে থাকতে দিত না। পাড়ার প্রায় মানুষই নীলদাকে নিজেদের বাড়িতে দেখতে পেত। সে সন্ধ্যের পরে কাউকে বাইরে বেরোতে দিত না। গ্রামের সব যুবক যুবতীদের ওপর নজর পড়েছিল তার। একদিন পাড়ার এক মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সে দেখে যে তার ওড়নাটা গায়ে থেকে আপনা আপনি সরে যাচ্ছে, মনে হচ্ছে কেউ তার ওড়নাটা গা থেকে খুলে নিচ্ছে। তারপর তার ওড়নাটা কিছুক্ষণ হাওয়ায় উড়ে গিয়ে মাটিতে পড়ে। সে কি অবাক দৃশ্য! মেয়েটা বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। সে মনে করছে হয়তো হাওয়ায় এরকমটা হচ্ছে, কিন্তু কই, তখন তো কোনো হাওয়া হচ্ছিল না। আর শীতের সময় হাওয়াই বাসবে কোথা থেকে? আর হাওয়া হলে সে বুঝতে পারবে না আশেপাশের তো কোনো গাছের পাতাও নড়ছে না। তারপর সে আর কোনো দিকে না তাকিয়ে
ওড়নাটাকে কুড়িয়ে নিয়ে দৌড় মেরে বাড়ি চলে যায়। গ্রামের কোনো যুবক ছেলে মেয়ে তার কারণে ঠিক থাকতো না। প্রতিদিন রাতে সে কাউকে না কাউকে বিরক্ত করত। সকাল হলেই ঘুম থেকে উঠে তারা দেখত যে তাদের পরনের জামা কাপড় অগোছালো এবং গলায় মুখে পুরো শরীরে নখের আঁচড়ের দাগ। এরকম চলতে চলতে দিন দিন নীলদার উৎপাত বেড়ে চলে গ্রামে। অনেক চিন্তা ভাবনা করে গ্রামের প্রধান একদিন একজন কবিরাজকে নিয়ে এলেন আর প্রথম থেকে কি কি ঘটনা ঘটেছে সব খুলে বললেন। কবিরাজ সব শুনেও বুঝে বললেন যে না, একে দেখে যতটা সহজ ভাবছি ও ততটা সহজ না। একে আমার বশে আনা মুখের কথা না, অনেক বড় যজ্ঞ করতে হবে। তারপর ওকে বোতলে ভরে মাটিতে পুঁতে ফেলতে হবে যাতে ও আর কোনোদিন ফিরে আসতে না পারে। তারপর কবিরাজ যজ্ঞের জন্য কি কি লাগবে সব গ্রাম প্রধানকে আনতে বলে। দাদা ভাই, এখানে একটা কথা বলি যে যজ্ঞের জন্য যা যা আনতে হবে সে কবিরাজটা বারণ করেছিলেন সবাইকে বলতে, শুধু গ্রাম প্রধানই জানতেন। একদিন রাতে যজ্ঞ করেন। অনেক কষ্টের পর নীলদাকে বোতলবন্দি করে ফেলেন। তারপর কবিরাজটা গ্রামের কিছু মানুষকে বলেন যে বোতলটা কবরস্থানে পুঁতে দিয়ে আসতে, আর তারা ফিরে আসার সময় যেন পেছন ফিরে না তাকালে কিন্তু তাদের ক্ষতি হতে পারে। তো তারা সেই মতো বোতলটাকে কবরস্থানে পুঁতে দিয়ে আসে। তারপর থেকে গ্রামের কোনো মানুষই নীলদাদাকে আর দেখতে পায় না। তো দাদা ভাই, এই ছিল ঘটনাটা আমার ফ্রেন্ডের কাছ থেকে সংগ্রহ করে আপনার কাছে শেয়ার করলাম। ঘটনাটা যদি আপনার পছন্দ হয় তাহলে আমাদের প্রিয় ভৌতিক কথায় পাঠ করে শোনাবেন। আমি অপেক্ষায় থাকব। সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, যেখানে আমি কোনো ঘটনা বানিয়ে লিখিনি, যেটা ঘটেছে সেটাই তুলে ধরেছি। কারণ যে বা যাদের সাথে ঘটনাগুলো ঘটে তারাই বোঝে ঘটনার সত্যতা কতটা। দাদা ভাই, আমি আরও ঘটনা সংগ্রহ করেছি, একে একে সব ঘটনা পাঠিয়ে দেব। আর আমি আমার প্রত্যেকটা ঘটনায় যে কথাটা বলি, আমার নাম প্লিজ হ্যালো করে বলবেন। আমার নাম শাহজাহান। হ্যালো শাহজাহান। তো বন্ধুরা, এই ছিল দুটো ঘটনা। আশা করছি এই ঘটনাটাও তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। সত্যি কথা বলতে শাহজাহান অনেক ঘটনা আমাদের এই পরিবারে শেয়ার করেছে এবং শাহজাহান সত্যি আমাদের এই পরিবারকে অনেকটা গ্রো করতে সাহায্য করছে। শাহজাহান, তুমি এভাবেই ঘটনা পাঠিয়ে যাও যাতে আমাদের এই পরিবার আরও অনেক দূরে এগিয়ে যেতে পারে। তো কোন ঘটনাটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো এবার আমরা শুরু করব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে জয় মুনমুন, লিখেছে খুব এক্সাইটেড। সেকেন্ড কমেন্ট করেছে অভিজিৎ দেবনাথ, লিখেছে জয় বড় মায়ের জয়। থার্ড কমেন্ট করেছে শুভাশিস ঘরামি, লিখেছে হ্যালো, আমি তো অনেক দিন পর কমেন্ট করলাম, তোমার শরীর ভালো আছে? হ্যাঁ গো ভালো আছে, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ দাস, লাভ রিয়াক্ট দিয়েছে। সমীর বিশ্বাস লিখেছে দাদা, আমি তোমার নতুন শ্রোতা, প্রণাম জানাই। নতুন হলেও সব এপিসোড শোনা হয়ে গেছে, আমার নামটা একবার হ্যালো করে বলো। আমার নাম সমীর। হ্যালো সমীর। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, লিখেছে ঘটনাটা খুবই অসাধারণ ছিল, এমন দৈবিক ঘটনা শুনে খুবই খুশি হলাম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে পঙ্কজ রয়, শেট্টি শাহজাহান, দীপ বাগচি, পিস্তা, লিখেছে আমি বাংলাদেশ থেকে লিখছি, আমার নাম পিয়াস, একবার হ্যালো করে বলো। হ্যালো পিয়াস। তারপরে কমেন্ট করেছে চুমকি ঘোষ, বাপন কুমার, শুক্লা রাজবংশী, চুমকি ঘোষ, সোমা দাস, লিখেছে ওহ দুর্দান্ত ছিল ঘটনাগুলো, ভৌতিক কথা মানেই ভয় পাওয়ার রাত, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে কবিতা চৌধুরী, শয়তান বাচ্চা, দীপিকা দে, লিখেছে একবার হ্যালো করে বলতে। হ্যালো দীপিকা। তারপরে কমেন্ট করেছে অঞ্জলি মণ্ডল, লাভ রিয়াক্ট দিয়েছে। ব্রত ব্লগ লিখছে আমি ত্রিপুরা থেকে, হ্যালো ব্রো। তারপরে কমেন্ট করেছে সুপ্রিয়া দাস, নন্দিনী রয়, শুভভক্ত, আসাদুল এসকে, মনীষা শেট্টি, আকাশ রয়, লিখেছে একটা রিকোয়েস্ট আছে, বেতালের গল্প শুনতে চাই আমরা শ্রোতারা। সমস্যা নেই, কিন্তু বেতালের সত্যি ঘটনা কোথায় পাবো, তাই না? দেখছি তাও যদি আমরা কালেক্ট করতে পারি। তারপরে কমেন্ট করেছে নবরূপা দত্ত, লিখেছে কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে গৌতম বেরা, সুকুমার হালদার, অঞ্জলি মণ্ডল, রেখা পাসমান, লালটু দলুই, মনিকা ত্রিপুরা, রঞ্জিত দাস, দীপ ঘোষ, পাপড়ি দোলা, স্বপ্না বাজেল, সুমিত ঘোষ, বিশ্বজিৎ দাস, সমীরণ বাগচি, অভিজিৎ দাস, শর্মিষ্ঠা ঘোষ, রোহন দাস, অমিতা ঠাকুর, দেবাশিস বাগচি, রাকেশ মণ্ডল, সুদেশনা রয়,
তারপরে কমেন্ট করেছে স্নেহাশিস রয়, সঙ্গীতা ডলুই, সংঘমিত্র রয়, প্রতনু ব্যানার্জি, শম্ভু মল্লিক, সায়ন চৌধুরী, রমা পণ্ডিত, সরস্বতী হালদার, রিঙ্কু চৌধুরী, সৃজিতা শ্রী, সৌমিলি মণ্ডল লিখেছে, দাদা আমি 3টে ঘটনা শুনে জাস্ট অবাক হয়ে গেছি। সত্যি মা আছেন আমাদের সাথে সবসময়, জয় মা। থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে পূজা রয়, গেমার সুমিত, শিপ্রা মল্লিক, প্রীতম সরকার, সংঘমিত্র শর্টস, রেখা পাসমান, রিন্টু বুনিয়া লিখেছে, সত্যি দাদা আমারও 3টে ঘটনায় খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, এরকমই আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।